তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি মুজাহিদুল ইসলাম। এবং শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। মৃত্যুদণ্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, হাইকোর্টের নির্দেশ। নাবিক সহ কুতুবদিয়ায় পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুর কবলমুক্ত জাহাজ এমভি আব্দুল্লাহ। এপ্রিলে খাদ্যপণ্যের দাম বাড়ায়, মূল্যস্ফীতি 10% বেশি, 5 মাসের মধ্যে সর্বোচ্চ, বিবিএস এর তথ্য। বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনকে গার্ড অব অনার, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা বনানীতে দাফন। সংবাদ সন্ধ্যায় আপনাদের শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। প্রাণ ভিক্ষার আবেদন নাকচ না হওয়া পর্যন্ত ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না। বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছে। এক রিটের প্রেক্ষিতে আদালত বলছে, প্রথমে ফাঁসির রায় দেয়া হলেও পরবর্তীতে উচ্চ আদালতে সেটি বহাল নাও থাকতে পারে, কিন্তু আসামিকে ততদিন পর্যন্ত কন্ডেম সেলে রাখা হয়, যা অমানবিক। বিচারিক আদালতে ফাঁসির রায় হওয়ার সাথে সাথে আসামিকে রাখা হয় কন্ডেম সেলে। এরপর হাইকোর্ট, আপিল বিভাগ ও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার প্রক্রিয়া শেষ হতে লেগে যায় 10 থেকে 12 বছর। তাই ফাঁসির রায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত কেন কন্ডেম সেলে রাখা হবে তা নিয়ে রিট করেন 3 আসামি। 2021 সালের রিটের উপর রুল জারি হয় 2022 সালে। এরপর কয়েক দফা শুনানির পর সোমবার রায় দিল হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, এখন যারা কন্ডেম সেলে আছে তাদের 2 বছরের মধ্যে সরাতে হবে। এছাড়া কেউ ফাঁসির আসামির তথ্য জানতে চাইলে তা দিতে হবে এবং নতুন জেল কোডে এই রায় অন্তর্ভুক্ত করতে হবে। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিনের দরখাস্ত শুনানি হয় না। অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও, যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে, তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয়। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না, কারণ আপনারা জানেন সংবিধানের 111 অনুযায়ী সুপ্রিম কোর্ট যে আদেশ দেবে, মানে হাইকোর্টেরটা সবার বাধ্য এবং সুপ্রিম কোর্টেরটা হাইকোর্ট সহ সবার উপর বাধ্য। অতএব সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সাথে কথা বলবো, আলোচনা করব, যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা প্রসঙ্গ উঠে আসে এই রায়ে। এ সময় সাগর রুনি হত্যা মামলার উদাহরণ টানেন আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ম নিয়ে কটূক্তির দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াতের আদালত এই রায় দেন। তবে আদালতের বেঞ্চ সহকারী জানান, তিথি সরকারের আইনজীবী প্রবেশন চেয়ে আবেদন করলে আদালত 1 বছরের প্রবেশন মঞ্জুর করেন। তিথির স্বামীকে আগে এই মামলায় অব্যাহতি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ জানায়, 2020 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্টে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করেন তিথি সরকার। এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে সমাবেশ করেন। 2020 সালের 23 অক্টোবর তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়। অন্যকে দিয়ে সাজা খাটানোর ঘটনায় 7 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা নাজমুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের আদালতে আত্মসমর্পণের পর এই আদেশ দেয় আদালতে আত্মসমর্পণ করে নাজমুল হাসান জামিনের আবেদন করেন। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে বদলি সাজা খাটানোর ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে রোববার নাজমুল হাসানকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। 2020 সালের আগস্টে মাদক মামলায় পলাতক নাজমুল হাসানকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ের পর নিজেকে নাজমুল পরিচয় দিয়ে আদালতে আত্মসমর্পণ করে জেল খাটেন মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি।
জিম্মি হওয়ার 2 মাসেরও বেশি সময় পর দেশে ফিরল সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। 23 নাবিক সহ বিকেলে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছায় জাহাজটি। পরে সন্ধ্যা 6টায় সেখানে নোঙর করে। জোয়ার অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের আগেই কুতুবদিয়া পৌঁছায় এমভি আবদুল্লাহ। কুতুবদিয়ায় 10,500 টন চুনাপাথর খালাস শেষে জাহাজটি চট্টগ্রামের পথে রওনা হবে। এক্ষেত্রে কুতুবদিয়া উপকূলে 2 দিন অবস্থান করতে হবে। পরে চট্টগ্রাম বন্দরে বহিনঙ্গরে পৌঁছার কথা রয়েছে জাহাজটির। এর আগে 1 মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ। বিরামহীন 12 দিন চলার পর সোমবার ভোরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এমভি আবদুল্লাহ। জাহাজের মালিক কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার বিকেলে অন্য জাহাজে করে চট্টগ্রামে আনা হবে নাবিকদের। গত এপ্রিলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.22%। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে জানা যায় গত মার্চে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল 9.87%। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের চেয়ে এপ্রিলে কমে 9.74% হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গেল এপ্রিলে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.74%, যা মার্চে ছিল 9.81%। সেই হিসেবে মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার মাত্র 0.07% কমেছে। হিসেব বলছে গেল এপ্রিল মাসে গ্রামীণ এলাকায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার ছিল 9.92%, শহরে কিছুটা কম 9.46%। অর্থাৎ গেল মাসে শহর থেকে গ্রামের মানুষের উপর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ বেশি ছিল। ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়ানোর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। আগামী মাসে ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে যা আরও ভয়াবহ হবে বলে মত ব্যবসায়ীদের। বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তার উপরে পুরো চাপ না দিয়ে বিদ্যুতের উৎপাদন খরচ কমানোর পথ খুঁজতে হবে সরকারকে। গেল বছর 600 কোটি ডলারের বেশি জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ। এলএনজি আমদানি ও টার্মিনাল ভাড়া বাবদ বছরে খরচ হয় $350 কোটি। সব মিলিয়ে জ্বালানি খাতে ব্যয় মোট আমদানির 15% বেশি। এমন পরিস্থিতিতে ডলার প্রতি 7 টাকা দাম বৃদ্ধিতে টাকার অঙ্কে খরচ বাড়বে 6% বেশি। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ে চলতি মাসেও ডিজেলের দাম বাড়ে লিটারে 1 টাকা। ডলারের বাড়তি দরের সাথে এই সমন্বয়ের বড় প্রভাব পড়বে জুন মাসে। জ্বালানি খরচ বৃদ্ধিতে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে শিল্প খাতে। সামগ্রিক বিজনেস সিচুয়েশন কিন্তু বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইবের মধ্যে নেই, কারণ এর সাথে সাথে আপনার ডলার ইম্প্যাক্ট রয়েছে, এর সাথে সাথে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট রয়েছে। ফলে আমি বলবো যে এটা মরার উপর খাড়ার ঘাড় মতো, যে আপনার বছরে 4 বার বা 3 বার বাড়ানোর যে রোডম্যাপ করছে। খাদ্য এবং জ্বালানি এই দুটোর উপর একটা সাংঘাতিকভাবে একটা চাপ আসবে। মূলত চাপটা আসবে যে ডলারের যে কনভার্সন রেটটা টাকার সাথে সমন্বয় করা হয়েছে সেই জায়গাটাতে। ফলে উৎপাদন খাতে দাম বাড়বে, ভোক্তা এটা সাফার করবে। গত অর্থবছর বিদ্যুৎ খাতে 39,500 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আগামী 3 বছরে ভর্তুকি থেকে সরে আসতে চায় সরকার। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে কেবল দাম বাড়ালে অনেকেই বিদ্যুৎ ব্যবহার কমাবে, বাড়বে বিদ্যুৎ চুরি। যথাসম্ভব চেষ্টা করা উচিত বিদ্যুতের দাম বৃদ্ধি না করা, বরঞ্চ উৎপাদন খরচ কীভাবে কমানো যায় সেটা যদি ভালোভাবে পরিকল্পনা করে, কিছুটা হলেও যদি উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। তেলভিত্তিক বিদ্যুৎ যদি আমরা বন্ধ করে রাখতে পারি। এই মুহূর্তে কয়লার মূল্য কম আছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ প্রায় 10 টাকার কাছাকাছি নেমে এসছে। আর নিজস্ব গ্যাস উৎপাদনটা বাড়াতে হবে, অর্থাৎ জ্বালানি সরবরাহটা বাড়াতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির তথ্যমতে ডলার দর 1 টাকা বৃদ্ধিতে বার্ষিক খরচ বাড়ে 474 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশিষ্ট বামপন্থী রাজনৈতিক তাত্ত্বিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণকে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানালো সর্বস্তরের মানুষ। কেন্দ্রের শহীদ মিনারে গার্ড অব অনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয় বনানী কবরস্থানে। মার্ক্সবাদী লেনিনবাদী তাত্ত্বিক ও রাজনীতিক কমরেড হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ আনা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে।
দলীয় পতাকা দিয়ে আবৃত করে লাল সালাম জানানোর মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শোক মিছিল করে রণর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহযোদ্ধা, ভক্ত, অনুরাগী সহ সর্বস্তরের মানুষ। রাষ্ট্রীয় গার্ডও বনার প্রদান করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণকে। আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। তিনি শুধু একজন খ্যাতিমান রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল। শ্রমিক শ্রেণী এবং মেহনতি জনগণের শ্রেণী সংগ্রামের চূড়ান্ত বিজয়কে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য হায়দার আকবর খান রণর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। উনি একজন ব্যতিক্রমধর্মী সমাজতান্ত্রিক নেতা, যিনি জাতীয়তাবাদী সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং সামরিক শাসন, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। বিশিষ্টজনেরা শ্রদ্ধা ভরে স্মরণ করেন গুরুত্বপূর্ণ এই বামপন্থী নেতার অবদানকে। হায়দার আকবর খান রণ তার সারা জীবন একটা সমতা ভিত্তিক, ন্যায় ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। তিনি কেবল বামপন্থী ছিলেন না, তিনি মার্ক্সবাদী, লেনিনবাদী ছিলেন। রাজনীতির ক্ষেত্রে কোনো সুবিধাবাদিতা তার চরিত্রের ধারের কাছেও আসতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন কমরেড হায়দার আকবর খান রণ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজের ভিসা ইস্যুর মেয়াদ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাতে গেলে নিবন্ধিতদের হজ নিশ্চিতে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান, হজের জন্য এখনও যারা ভিসা পাননি তাদের ভিসা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু প্রকল্প বাস্তবায়নে সৌদি বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহের কথা প্রধানমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। এই ধরনের বিভিন্ন প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 5 দিন আগে হজ ফ্লাইট শুরু হলেও এখনো অনিশ্চয়তায় প্রায় 9,000 বাংলাদেশি। বাড়ি ভাড়া এবং আনুষঙ্গিক কাজ শেষ না হওয়ায় পড়েছেন ভিসা জটিলতায়। এজন্য এজেন্সিগুলোকে দায় দিচ্ছেন হজ যাত্রীরা। 2 দিনের মধ্যে জটিলতা কেটে যাওয়ার আশ্বাস দিচ্ছে হজ অফিস এবং হাব। সোমবার বিকেল পর্যন্ত হজ যাত্রায় সৌদি আরব গেছেন প্রায় 17,000 বাংলাদেশি। ধর্মপ্রাণ মুসলমানরা এভাবেই মহান সৃষ্টিকর্তার কাছে হাজিরা দেন হজের মাধ্যমে। লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় পবিত্র মক্কা নগরী। এবছর বাংলাদেশ থেকে হজযাত্রী মোট 85,000। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে চলছে তাদের ইমিগ্রেশন সহ নানা আনুষ্ঠানিকতা। ভোগান্তি ছাড়াই কাজ শেষ হওয়ায় স্বস্তি হজযাত্রীদের। গুনাহখাতা মাপ, আমাদের দেশের সমৃদ্ধি, সব মিলায় আমাদের চাওয়া আর কি। বাকি জীবনটা আমরা যেন ওনার আল্লাহ তাআলার নির্দেশ মতো চলতে পারি। জীবনে আশা ভরসার উপরও যেন জান্নাত থেকে জান্নাত পাই, এই আশার উপরে আমি হজ করব। খুব ভালো লাগতেছে। আল্লাহর একটা মহান হুকুম ছিল, সেই হুকুম পালন করার জন্য যাচ্ছি। আল্লাহ যেন সফলভাবে আমাদেরকে এই কাজ করার তৌফিক দান করেন। এদিকে প্রায় 9,000 বাংলাদেশির হজে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাড়ি ভাড়া ও আনুষঙ্গিক কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় ভিসা হয়নি তাদের। যদিও নির্ধারিত সময়ে নিবন্ধিত সব হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছানোর আশ্বাস হাব ও হজ অফিসের। সম্মানিত হজযাত্রীগণের সুবিধার্থে সহযোগিতার জন্য 500 সেখানে ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। ভিসা জটিলতা বা কোনো বিষয়ে এখন এগুলো নাই। এখন যে সমস্যাগুলো হচ্ছে, কিছু আছে শারীরিক সমস্যা। বাড়ি ভাড়া, মোয়াল্লেম সিলেকশন, মিনার লোকেশন সিলেকশন, সার্ভিস প্রোভাইডার সিলেকশন, ক্যাটারিং, ট্রান্সপোর্টেশন, এগুলি সব ইনসার্ট করে তারপরে ভিসা করতে হয়। তাছাড়াও সৌদি আরবের যে ভিসা বর্তমান পদ্ধতি, সেটা টেকনোলজি বেসড, আইটি। এখানে আইটিতে অনেক সময় আপনার সার্ভার ডাউন থাকে,
ঠিকমতো পারফর্ম করে না। আমরা আগামী 2 দিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে। সোমবার 8টি ফ্লাইটে 3200 হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এবছরের হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত সৌদি আরবে গেছেন প্রায় 17,000 বাংলাদেশি। শেষ হজ ফ্লাইট আগামী 12 জুন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন ভিসা নীতি ও র্যাবের ওপরে নিষেধাজ্ঞা ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে এই বিষয়ে আলোচনা হবে। আগামীকাল 3 দিনের সফরে আবারও ঢাকায় আসছেন ডোনাল্ড লু। এই সফরে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ভিসা নীতি সহজ করা, র্যাব কর্মকর্তাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্ব দিচ্ছে ঢাকা। বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু। পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বসবেন ডোনাল্ড লু। মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করবো একসাথে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর বিএনপির কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 2টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে তিনি মন্তব্য করেন, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির নেতাদের সাথে বৈঠক করে বিএনপি। এতে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর নজরুল ইসলাম খান জানান, ডোনাল্ড লুয়ের সফরের চেয়ে দেশের চলমান সংকট নিয়ে বেশি উদ্বিগ্ন বিএনপি সন্ত্রাস করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা দাবি করেন, অতীতের মতো ভবিষ্যতেও নিজেরা সহিংসতা করে বিরোধীদের উপর দোষ চাপাতে চায় আওয়ামী লীগ। ডোনাল্ড লু তো অনেক দূরের মানুষ আর কি। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত যে আমাদের দেশের যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা ওটা নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে মদদ দেওয়ার মতো পরিস্থিতি যুক্তরাষ্ট্রে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তাদের দাপট মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। দীর্ঘ নীরবতার পর রোববার গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দাবি করেন, 7 জানুয়ারির নির্বাচন করে আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে সরকার। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে। সোমবার ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে ফখরুলের কথার সূত্র ধরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে আর প্রভাব বিস্তার করে না। সেই পরিস্থিতি বোধহয় এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই, এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির যে কোনো রকম প্রতিক্রিয়া সামাল দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। তিনি বলেন, বিএনপির কোনো ক্ষতি করার বাসনা তাদের নেই এবং তার দরকারও নেই, কারণ নিজের ধ্বংস বিএনপি নিজেই ডেকে আনবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগের দরকার। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ড্রেনেজ ব্যবস্থাকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারাকে 4 বছরে নিজের বড় ধরনের ব্যর্থতা বলে স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে নগর ভবনে 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি বিগত 4 বছরে তার নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক বিষয় তুলে ধরেন। মেয়র জানান, নতুন বছরে এডিস নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার এবং নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য। তিনি আরও জানান,
কারওয়ান বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের কাজটি চ্যালেঞ্জিং। এছাড়া মশা নিধনের নতুন ঔষধ আমদানি সহ বিভিন্ন কৌশল নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। অবশ্যই এডিস মশা যেটা আছে এটি কন্টিনিউশন থাকবে, আর খালকে পুনরুদ্ধার, খালকে পুনরুদ্ধার, খালকে পুনরুদ্ধার, খালের ব্যাপারে জিরো টলারেন্স হবে এবং এটিকে আমি উদ্ধার করতে চাই। এবং আরেকটি যে চ্যালেঞ্জ যেটা আছে আমাদের এই কারওয়ান বাজারকে স্থানান্তর করা, এটিও একটি বড় চ্যালেঞ্জ আমি হাতে নিয়েছি। আগামী 26 মে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন। ক্লাস শুরু জুলাইয়ের শেষ দিকে। সারা দেশে একাদশ শ্রেণীতে আসন 24 লাখ, যা পাশ করা শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি। তাই ভর্তিতে কোনো সংকট হওয়ার কথা না। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 16,72,153 শিক্ষার্থী, যা গত বছরের পাশের তুলনায় 2.65% বেশি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আমাদের উদয়ন বরাবরই ভালো একটা রেজাল্ট করে, এবারও আলহামদুলিল্লাহ সবারই ভালো হয়েছে। খুব ভালো লাগছে, যত কষ্ট ছিল সব সার্থক। শিক্ষা বোর্ড বলছে পাশ করা শিক্ষার্থীদের চেয়ে 8 লাখের মতো আসন বেশি, তাই ভর্তিতে সংকট না হলেও নামকরা কলেজে আসন সংকট আছে। আগামী 26 মে থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু। জুলাইয়ের শেষ দিকে ক্লাস শুরুর পরিকল্পনা। করোনার প্রভাব থেকে স্বাভাবিক সূচিতে ফেরার চেষ্টা থাকছে একাদশ শ্রেণীর রুটিনে। বাংলাদেশে একাদশ শ্রেণী ভর্তিযোগ্য আসন আছে প্রায় 25 লাখ। আশা করছি যে আমাদের পরীক্ষা শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কোনো আসন সংকট নেই, তবে আমাদের অনেক শিক্ষার্থী ভালো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়। এবার রাজধানীতে বাংলা মাধ্যমে ভর্তি ফি সর্বোচ্চ 7,500 ও ইংরেজি মাধ্যমে 8,500 টাকা। ঢাকার বাইরে অন্য মেট্রোপলিটন শহরে বাংলা মাধ্যমে সর্বোচ্চ 5,000, জেলা শহরে 3 ও উপজেলা শহরে 2,500 টাকা ভর্তি ফি নির্ধারণ হয়েছে। আমাদের কাছে অভিযোগ আসে যে আমাদের যে নির্ধারিত যে ফি, ভর্তির ফি বা সেশন ফি, তার থেকেও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বেশি নিয়ে থাকে। সেটির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে আবেদন করলে ভর্তি নিয়ে কোনো সংকটে পড়তে হবে না। আমরা তো একেবারেই অক্টোবরে ছিল গতবার, এবার কিন্তু আমরা জুলাই আসলাম, যদি ক্লাস শুরু করা যায়, এবং সেটাই আমাদের যে জুলাই আমরা শুরু করব। সর্বোচ্চ 10টি কলেজে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। 3 দফা আবেদনের সুযোগ দেওয়ার পরিকল্পনা শিক্ষা বোর্ডের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।